আচ্ছা, তো আমি, আচ্ছা কেউ আবার একটা জয়েন করছে। ওকে, তো যেটা বলার সেটা হচ্ছে এই যে তোমাদের সাবজেক্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, রাইট? হ্যাঁ, লেখাটা হয়তো অতটা ভালো হচ্ছে না, আমার পেন টাইপে লেখাটা মানে অভ্যাস নেই ঠিকঠাক। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই পেপার দুটো একটাতে দিলেও ওকে, এটা কিন্তু দুটো ডিফারেন্ট সাবজেক্ট। ওকে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স একটা আলাদা সাবজেক্ট হয়, প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা আলাদা সাবজেক্ট হয়। এখন যেটা দেখার সেটা হচ্ছে তোমাদের তো এখানে কাউন্সিল দুটো সাবজেক্টকে একটা পেপারে করেছে, তো তোমাদের 50% ওয়েটেজ থাকবে এক্সামে। এবং তোমাদের যে সিলেবাসটা তোমাদের দেখালে বুঝতে পারবে, তোমাদের এটাকে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো ভাগে ভেঙেছে। ওকে, গ্রুপ এটা যদি আমরা দেখি তাহলে এখানে রয়েছে ইন্ট্রোডাকশন, থিওরি অফ ডিমান্ড সাপ্লাই, তার সাথে ইউনিট 2তে থাকছে গ্রুপে থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট, ইউনিট 3তে থাকছে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট অ্যান্ড রোল অফ গভর্নমেন্ট। এই যে তিনটে টপিক দিয়েছে না, এই তিনটে টপিক কিন্তু অনেক বড় সিলেবাস ক্যারি করে, হয়তো তিনটে টপিক লাগছে। তো সেই হিসেবে দেখতে গেলে, এই তো দেখেছো টাইমে জয়েন না করলে যা হয়। হ্যাঁ, তো যেটা বলার সেটা হচ্ছে এই তিনটে টপিকের জন্য অনেক কিছু আছে এর মধ্যে। তো এত কিছু পড়তে গেলে ইকোনমিক্সের অনেক বড় একটা সিলেবাস হয়ে যায়, তো আমি এতটা করাবো না তোমাদের, তোমাদের কিন্তু এত বেশি লাগবেও না। তো আমি তোমাদের যেটা করব, আজকে প্রথম ক্লাস আমি বলে রাখছি, যা পড়াবো, যেহেতু থিওরি বেস সাবজেক্ট, আমার পক্ষে তো ক্লাসে সব লিখিয়ে দেওয়া পসিবল না, আমি পয়েন্ট ধরে ধরে তোমাদের পড়িয়ে যাব। এবং তার সাথে আমি একটা তোমাদের জন্য হ্যান্ড রিটেন নোটস কিন্তু রেডি করছি। সেই হ্যান্ড রিটেন নোটসটা প্রত্যেক ক্লাসে আমি যতটুকু পড়াবো ঠিক ততটুকু অ্যাপে আপলোড করে দেবো, যারা অ্যাডমিশন নিয়েছো তারা দেখতে পাবে, বা যারা ইন ফিউচার নেবে তাদের অসুবিধা হবে না, তারা সবই দেখতে পাবে। এখন ব্যাপারটা হচ্ছে গ্রুপ বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে পার্ট। ইউনিট 2তে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালিসিস অফ এ প্রজেক্ট, ইউনিট 3তে হচ্ছে প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো এইভাবেই তোমাদের তিনটে তিনটে 6টা ইউনিট দেওয়া হয়েছে, এই 6টে ইউনিটের উপরই তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম হবে। এখন তোমাদের যেটা বলার সেটা হচ্ছে একটু উত্তর দিও আমাকে, ইকোনমিক্স এই শব্দটা প্রথম কবে শুনেছিলে তোমরা? বলো, কেউ একজন বলো। এতজন ক্লাসে আছো, একজনও বলবে না? প্রথম কবে শুনলে ইকোনমিক্স কথাটা? ক্লাস 9 এ নিয়েছিলাম। ক্লাস 9-এ শুনেছিলে, আর কেউ? আচ্ছা, ঠিক আছে, ক্লাস 9-এ প্রথম আমরা কেউ ক্লাস 9-এ শুনেছি, কেউ আমরা যখন মাধ্যমিক দিয়ে যারা উচ্চ মাধ্যমিক পড়েছি, উচ্চ মাধ্যমিকে পড়ার সময় কেউ আর্টসে পড়েছে, সে নিজে হয়তো নিয়ে পড়েছে,
হুম, বা কেউ হয়তো বন্ধু বান্ধব পড়েছে, সে শুনলো ইকোনমিক্স নিয়ে পড়েছি, মানে বন্ধু বান্ধব ইকোনমিক্স নিয়েছে। তো এই যে ইকোনমিক্স, ইকোনমিক্স কথাটার অর্থ হচ্ছে, বল ইকোনমিক্সকে আমরা বাংলায় কি বলি? অর্থনীতি। একদম তাই। ইকোনমিক্স মানে হচ্ছে বাংলায় অর্থনীতি। আমার হস্যিকার দীর্ঘিকার কিছু একটা ভুল হতে পারে, একটু ম্যানেজ করে নিও, যাই হোক। নো প্রবলেম স্যার। হ্যাঁ হ্যাঁ। তো অর্থনীতি কি? অর্থনীতি হচ্ছে যেটা আমাদের, এক কথায় বলতে গেলে যেটা আমাদের পৃথিবীটাকে চালাচ্ছে। বোঝা গেল? আমরা তো এই কথাটা সবাই শুনেছি যে আমাদের ভারতবর্ষ আমেরিকার থেকে ইকোনমিক্যালি অনেক পিছিয়ে, কিন্তু আমাদের ভারতবর্ষ বাংলাদেশের থেকে বা পাকিস্তানের থেকে ইকোনমিক্যালি এগিয়ে। কথাগুলো আমরা শুনেছি তো। তার মানে কি আর্থিক দিক থেকে বা অর্থনীতির দিক থেকে আমেরিকা, ইংল্যান্ড এদের থেকে আমরা পিছিয়ে আছি, আর বাংলাদেশ, পাকিস্তান এদের থেকে আমরা এগিয়ে আছি। এই অর্থনীতি আমাদের পৃথিবী চালাচ্ছে। আমাদের, আমরা যে যাই প্রফেশনে থাকি না কেন, ধরো আমিও ইঞ্জিনিয়ারিং পড়েছি, আজকে আমি তোমাদের এখানে পড়াচ্ছি, তোমরা আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছো, কদিন পরে বড় জায়গায় চাকরি করবে, কেউ হায়ার স্টাডিজ করবে, তারপর চাকরি করবে। আমরা চাকরিটা কেন করব? এন্ড অফ দ্য ডে সেই টাকা, পয়সার জন্য। এই টাকা দিয়ে আমরা কি করব, যে যার যেমন ইনকাম, তোমরা ফ্যামিলিতে বাবা মায়ের ক্ষেত্রে দেখবে সেই অনুযায়ী সে তার জীবনটা চালাবে। তার ইনকাম অনুযায়ী তার খাবার দাবার, মানুষের ইনকাম অনুযায়ী মানুষের জামা কাপড়, তার হাতের, এখন তো আর অ্যান্ড্রয়েড, এই পুরোটাই দাঁড়িয়ে থাকে ইনকামের ওপর। তো এই অর্থনীতি কিন্তু একটা বিশাল সমুদ্র জিনিস। এবার যদি আমি চলে আসি ইঞ্জিনিয়ারিং। বলো তো ইঞ্জিনিয়ারিং মানে তোমরা কি বোঝো? কারিগরি বিদ্যা। কারিগরি বিদ্যা, একদম ঠিক কথা। আর কেউ কিছু বলবে? ওকে। তো ইঞ্জিনিয়ারিং এর তো এরকম পারফেক্ট কোনো ডেফিনেশন হয় না, একদম কারিগরি বিদ্যা, তুমি ঠিকই বলেছো বাংলায় হয়তো। ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা প্রফেশন যেখানে আমরা পড়ার সময় অনেক নলেজ গ্যাদার করি, এবং ইন ফিউচার আমরা সেগুলো মানুষের জন্য কাজে লাগাই। কারণ দেখো, আমরা যেটুকু দেখি, এই যে তুমি তোমার রুমে বসে আছো, আমি আমার রুমে বসে আছি, আমাদের মাথার উপর সবার একটা করে লাইট জ্বলছে, এটাও ইঞ্জিনিয়ারিং এর দান। যে অ্যান্ড্রয়েড ফোনটা বা যে ল্যাপটপটার সামনে বসে তুমি এখন ক্লাসটা করছো, সেটাও ইঞ্জিনিয়ারিং এর দান। তো এই ইঞ্জিনিয়ারিং জিনিসটা শুরু হয় কোথা থেকে? ইঞ্জিনিয়ারিং প্রথমে হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ারিং যেটা লাগে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, রাইট? তার সাথে কি লাগে না, ফিজিক্স লাগে কিছুটা পোর্শন, কিছু কেমিস্ট্রি লাগে, ফিজিক্সটার অনেকটা পোর্শন লাগে, কিছুটা বলে বল, কেমিস্ট্রিটা সবার ক্ষেত্রে সমান লাগে না, যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে বা ফুড টেকনোলজি আছে তাদের একটু বেশি লাগে, বাকিদের একটু হয়তো কম লাগে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি লাগছে, মানে আমাদের, আমি ওটাকে বলতে পারি যে ন্যাচারাল সায়েন্স, রাইট? তার সঙ্গে কি লাগছে, এইগুলোর সাথে আমাকে লাগছে স্টাডি। শুধু এগুলো থাকলেই তো হবে না, আমাদের তো পড়তে হবে। তারপর কি লাগবে, প্র্যাকটিস। এই যে তোমরা পড়ছো সেটাকে প্র্যাকটিস করছো, ইন ফিউচার যখন জব করবে তারপরেও তো তোমাদের যখন সেই জবের সময় তোমরা তো একটা প্র্যাকটিসের মধ্যেই চলবে, ট্রেনিং কমপ্লিটের পর। এইভাবে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস চলতে চলতে, দীর্ঘদিন ধরে কাজ করতে করতে যেটা তোমার আসবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, রাইট? তো এই সব কিছু নিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এবার যদি আমি একসাথে চলে আসি একটা কথায়, যে হোয়াট ইজ
ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। দাঁড়াও, আবার কেউ জয়েন করতে চাইছে। ওকে, তো নেক্সট যে কথাটা আমার আসছে, এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, এটা আমি কি বুঝবো? না, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর কোনো পারফেক্ট ডেফিনেশন হয় না, তাও আমি একটা ডেফিনেশন বলছি। এখন লেখার দরকার নেই, আমি নোটস দিয়ে দেবো, নোটসের ডেফিনেশনটা লেখা থাকবে। দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ টেকনিক্স, আমি ওয়ার্ডগুলো কি পয়েন্টগুলো লিখছি, ওকে। একটা সায়েন্স যেটা টেকনিক আছে, অফ কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, তার সঙ্গে যেটা থাকছে অ্যানালাইসিস। ইউজফুল ফর সিলেক্টিং এ প্রেফারেবল অল্টারনেটিভ ফ্রম সেভারেল টেকনিক্যালি ভ্যারিয়েবল ওয়ান্স। এই পুরোটা নিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। Engineering economics involves the systematic evolution of the economic merit of proposed solution to engineering problem. তাহলে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের মধ্যে কি থাকছে? সিস্টেমেটিক এভলিউশন থাকতে হবে, এবং ইকোনমিক্স মেরিট মানে তুমি ধরো কিছু ক্রিয়েট করলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার। আবার কে জয়েন করতে চাই? ওকে, যারা দেরি করলে নেক্সট ক্লাসে আর দেরিটা করো না, একটু টাইমে জয়েন করো। তাহলে যেটা তোমাদের দাঁড়াচ্ছে যে একটা তুমি সিস্টেমেটিক সিস্টেমেটিক এভলিউশন। আজ তোমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, তো তোমাদের একটা কিছু দিয়ে আমি একটা উদাহরণ দিই। তোমাকে একটা ওয়েব পেজ বানাতে বললো, তোমাকে একটা ওয়েবসাইট বানাতে বললো। আমি নিজে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, তাই আমি বলতে পারছি না হয়তো এই ব্যাপারটা অত ডিটেলভাবে, কিন্তু আমি যেটুকু উদাহরণ দেবো আশা করি বোঝাতে পারবো। এবার দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট বানাতে গিয়ে তুমি 1,00,000 টাকা চার্জ করে দিলে। সেই ক্ষেত্রে কি হবে? তোমার কাছে কি ওয়েবসাইটটা কেউ নেবে? কারণ নেবে, তখন তার সেরকম ক্রাইটেরিয়া থাকতে হবে। কেউ একটা ছোট্ট কাজের জন্য তোমার ওয়েবসাইট বানাচ্ছে, সেক্ষেত্রে তুমি তাকে এমন একটা চার্জেস বললে সেটা সে অ্যাফোর্ড করতে পারছে না সে ওয়েবসাইটের জন্য, তখন কিন্তু সে আর নেবে না। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমার সাবজেক্টে বা তোমার সিলেবাসে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এই কারণে দেওয়া হয়েছে যে তোমাকে ইকোনমিক মেরিটসের দিকটাও দেখতে হবে, ওকে। ইভলিউশন প্লাস ইকোনমিক মেরিটস, ওকে। ইকোনমিক মেরিটসটাও তোমায় বুঝতে হবে যে আমি কোন কাজটার জন্য ম্যাক্সিমাম কত খরচ করতে পারি, তবে আমার কাজটা প্রফিটেবল হবে, তাই না? সেইটা পুরোটা যখন তুমি জাজ করতে পারবে, তার মানে তুমি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সটা বুঝতে পেরেছো কাজের ক্ষেত্রে যখন তুমি কাজ করবে, ওকে। তো এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স পড়তে গেলে আমাদের ইকোনমিক্সের কিছু বেসিক টার্ম, কিছু বেসিক থিওরি বুঝতে হবে। যে থিওরি বা টার্মগুলো কিন্তু আলাদা করে যে শুধু ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে ব্যবহার হচ্ছে তা নয়, যে টার্মগুলো আমরা ইকোনমিক্সের একদম বেস, ইকোনমিক্সের শুরুটা পড়তে গেলেও আমরা বুঝতে পারি বা দেখতে পাই বা জানতে পারি। তো প্রথমেই আমি যেটার কথা বলবো, যে একটা ওয়ার্ডের কথা বলবো, সেইটা হচ্ছে তোমার রিসোর্সেস। ওকে,
আচ্ছা বলো, রিসোর্সেস বলতে কি, কে কি বোঝো? এরম নয় যে ইকোনমিক্সের দিক থেকে রিসোর্সের কি, কে কি বোঝো সেটা বলো। স্যার কোনো কিছু, সম্পদ অথবা পুঁজি। সম্পদ, একদম একদম। আর কেউ কিছু? ওকে, তো রিসোর্সেস এক্ষেত্রে আমরা ইকোনমিক রিসোর্সেস যেটা বলবো, ইকোনমিক রিসোর্সেস আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ টু প্রডিউস অল গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য ইকোনমি। কোনো একটা কিছু তৈরি করতে গেলে, ওকে, কোনো একটা কিছু তৈরি করতে গেলে সেটা কোনো পণ্য হতে পারে, সেটা কোনো সার্ভিসেস হতে পারে। সার্ভিসেস লাইক এই যে তোমরা ওয়েবসাইট কিছু ক্রিয়েট, এই যে ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট যে একটা অ্যাপ আছে, এদের যে ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা কি পাই? আমরা কিছু অর্ডার করলে তার জিনিসটা আমার বাড়িতে চলে আসে। তার মানে কি করছে, কেউ আমার একটা কিছু সার্ভিস দিচ্ছে। এই যে ব্লিঙ্কিট, ব্লিঙ্কিটে তো আমরা ওই গ্রসারিজ জিনিসপত্র অর্ডার করি, ব্লিঙ্কিটেই তো। তো এরা কি করছে, এরা আমাকে কিছু একটা সার্ভিস প্রোভাইড করছে। বা ধরো কিছু একটা তৈরি হচ্ছে, ধরো একটা ফোন যেখানে তৈরি হচ্ছে, তো এই যে গুডস বা সার্ভিসেস এগুলো রেডি করতে যে পুঁজিটা বা যে কাঁচামাল, আমরা যেটা বলি র মেটেরিয়াল দরকার, সেগুলোকেই আমরা বলি রিসোর্সেস। বোঝা গেল? আর একবার বলতে হবে। না স্যার। সবার কাছে ক্লিয়ার রিসোর্সেস কি? কারণ এইখান থেকে ইকোনমিক টার্মগুলো একটু মাথায় রেখে চলবে। ওকে, আশা করছি কোনো সম্ভব সমস্যা নেই। তো এবার এই রিসোর্সেস একটা ইন্ডাস্ট্রির জন্য বা একটা কোম্পানির জন্য বা কোনো সার্ভিস বা গুডস যারা দেবে তাদের জন্য রিসোর্সেস বেসিক্যালি 4 টাইপস রিসোর্সেস হয়। ওকে, 4 টাইপস রিসোর্সেস হয়। 4 টাইপস রিসোর্সেসের মধ্যে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ল্যান্ড। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে লেবার। 3-এ যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাপিটাল। 4 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে এ কি, ওয়েট 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 ওয়েট, সরি, সরি সরি। এবার একে একে আসি যে 4টে রিসোর্সেস কি কি। প্রথমত হচ্ছে ল্যান্ড লাগবে আমার। কেন ল্যান্ড লাগবে? ধরো কোনো একটা প্রোডাকশন হাব, কোনো একটা আমরা যাকে বলি একদম বাংলায়, ওখানে একটা ফ্যাক্টরি আছে, ওখানে একটা কারখানা আছে। তো সেটা যখন তৈরি হয়েছিল বা যখন তৈরি হবে, তার জন্য তো একটা জমির প্রয়োজন। প্রয়োজন কি প্রয়োজন নেই? হ্যাঁ স্যার। প্রয়োজন। তাহলে এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ রিসোর্সেস। এবার তুমি বলতেই পারো যে আমাদের তো স্যার এখন কম্পিউটার সায়েন্সের এখন অনলাইন ব্যাপার হচ্ছে, ওয়ার্ক ফ্রম হচ্ছে, তাহলে ইন্ডাস্ট্রির জন্য কিসের জমির প্রয়োজন? সেক্ষেত্রে আমি বলতে পারি যে যাই করো না কেন, তুমি ওয়ার্ক ফ্রম হোম হয়তো বাড়ি থেকে করছো, তার তো একটা অফিস কোথাও না কোথাও আছে বসে। তার জন্য তো কিছুটা পরিমাণ জমি সে ক্যাপচার করেছে, ল্যান্ড নিয়েছে। তো একটা টাইপ রিসোর্সের গেল
ল্যান্ড। 2 নম্বর হচ্ছে তোমার লেবার, যারা কাজ করবে, সে ফ্যাক্টরি তৈরি হওয়া থেকে শুরু করে একদম যখন বিল্ডিং তৈরি হচ্ছে সেই ইন্ডাস্ট্রির, ইভেন বিল্ডিং তৈরি হওয়ার পর সেখানে যখন প্রোডাকশান স্টার্ট হচ্ছে, প্রোডাকশানের হাজার একটা স্টেপ, বা তোমাদের আইটি সেক্টরের অনেক এমপ্লয় সেখানে বসবে, তো সেখানে লেবার বা ম্যান পাওয়ার আমরা আরেকটা কথাই বলতে পারি, এইগুলো তোমাদের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে তোমাদের ক্যাপিটাল, কারণ টাকা ছাড়া তো ভাই কিছুই হবে না। জমি কিনতে যাও আর তুমি সেখানে যারা কাজ করবে তাদের স্যালারিই দিতে চাও, সেখানে তোমাদের ক্যাপিটালটা কিন্তু ভীষণ জরুরি। এবার যেটা আসছে 4 নম্বরটা, এইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এর জন্যই তোমাদের কিন্তু একটা আলাদা সাবজেক্ট আছে, এন্টারপ্রিনারশিপ, বা এখানে যে 4 নম্বর রিসোর্সের কথা বলা হচ্ছে সেই কথাটা হচ্ছে এন্টারপ্রেনিয়াল অ্যাবিলিটি। এই যে জমিটা কিনবে, সেখানে সে এমপ্লয়ীদের দিয়ে বা লেবারদের দিয়ে কাজ করাবে এবং টাকা ইনভেস্ট করবে। এই যে 3টে জিনিস, ওকে, এই যে 3টে জিনিস সে কে খাটাবে, তার জন্য তো একজন ব্যবসাদার লাগবে, লাগবে তো লাগবে না? হ্যাঁ স্যার। শুধু যে কোনো মানুষ এলেই কি সে ব্যবসাদার হয়ে যাবে? তার এই প্রথম 3টে রিসোর্সেস লাগবে, তার সাথে এন্টারপ্রেনিয়াল এবিলিটি, এগুলোকে বুদ্ধিমতো ব্যবহার করা বা বুদ্ধিমতো খরচ করতে জানতে হবে। এমন একটা জায়গায় জমি কিনে বসে রইলো যেখানে কোনো ট্রান্সপোর্টেশন নেই, চলবে? সেখানে গাড়ি পৌঁছাতে পারে না, রাস্তা নেই ঠিকঠাক, ওকে। এমন কিছু সে ম্যান পাওয়ার হায়ার করলো যারা হয়তো, যাদের সেই স্কিলটা নেই ওখানে কাজ করার মতো, তাহলে কি চলবে? এবার ধরলাম ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল নেই, তাহলেও হবে না। তো এই 3টেকে এক জায়গায় করতে বা সঠিকভাবে কাজে লাগাতে যে রিসোর্সটার দরকার সেটা হচ্ছে এই 4 নম্বর এন্টারপ্রেনিয়াল এবিলিটি, মানে যে ব্যবসাটা করবে বা যে শিল্পপতি হবে বা যে উদ্যোগ নেবে। এই এন্টারপ্রিনারশিপ নিয়ে তোমাদের একটা ডিফারেন্ট সাবজেক্ট আছে, সেটা আমি পড়াবো, সেই নিয়ে চিন্তা করতে হবে না। স্যার এরপরে হ্যাঁ বলো। স্যার স্যার ক্যাপিটাল না থাকলে তো স্যার ল্যান্ডও হবে না তো স্যার। হ্যাঁ সেটাই তো বললাম। তাহলে স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট? সবকটাই ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়। ও এই প্রথম 3টে হচ্ছে ধরতে গেলে তো জড় বস্তু, যেগুলোকে কাজে লাগাবে এই 4 নম্বর জন, যে এন্টারপ্রেনিয়ার। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এখানে কোন জিনিসটা ছাড়া তোমার ব্যবসা হবে বলো? হবে কি? কোনোটাই হবে না। না স্যার, হবে না। হবে না, ওকে। তো এখানে আমি এতক্ষণ যতটুকু বলেছি আহামরি কিছু বলিনি, তাও কারোর কোনো ডাউট আছে? একবার দেখি কে কে আছে, না বেরিয়ে চলে গেল সব। অভিজিৎ রানা, অগ্নিব, কিছু ডাউট? অর্ক, অর্কপল দেব, মধুমিতা আচারিয়া লাস্টে জয়েন করলে। মধুমিতা, হ্যালো, ওকে। পাপন হ্যাঁ সাহা, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ। মধুমিতা, তুমি তো একটু দেরিতে জয়েন করলে, বুঝতে পারছো কি? আমি একটু আস্তে আস্তে ধীরেই পড়াচ্ছি প্রথম ক্লাস। হ্যাঁ স্যার মোটামুটি বুঝতে পারছি। ওকে, যেটুকু মিস করেছো আমি সেটুকু তোমরা দেখতে পাবে, আমি রেকর্ডিং দিয়ে দেবো, চাপ নেই। ওকে স্যার। হুম। বাকিদের, সুদীপ, দুটো সুদীপ আছে, শুভ, ঠিক আছে, যাই হোক, যার যা সমস্যা হবে বলতে দ্বিধাবোধ করো না, অবশ্যই বলবে। আচ্ছা, তো আমরা ইকোনমিক্সের প্রথম একটা টার্মের সাথে পরিচিত হলাম, যার নাম গেল হচ্ছে রিসোর্সেস। এরপর আমরা বুঝবো স্কারসিটি অফ রিসোর্সেস। ও
হচ্ছে, আসলে আমার পেনটা লেখা না ঠিক অভ্যাস নেই। তোমরা লেখাটা দেখে কিছু ভয় পেও না, তোমাদের আমি আলাদা নোটস বানিয়ে রেখেছি, ওকে? স্কারসিটি অফ রিসোর্সেস, এই যে ওয়ার্ডটা স্কারসিটি, এর কেউ মানে জানো? স্যার স্যার ল্যাগ বা অভাব। এক্স্যাক্টলি, স্কারসিটি মানে হচ্ছে অভাব। এই স্যার স্কারসিটি অফ, হ্যাঁ বলো। স্যার বলছি স্যার এখানে কি শুধু থিওরি আছে নাকি ম্যাথও আছে স্যার? ম্যাথ আছে, কিছু পোর্শনে আছে, তবে দেখো ইকোনমিক্সে কিন্তু মানে ইকোনমিক্স সাবজেক্টটাই প্রচুর ম্যাথ আছে, তবে তোমাদের খুব একটা ম্যাথ নেই এখানে, মানে তোমাদের যা সিলেবাস আছে, তোমাদের ওকে স্যার। মোটামুটি আমি যা দেখলাম সিলেবাসটা মোটামুটি বেসিক্সের ওপরই আছে, ওকে? টুকটাক ম্যাথ আছে, তোমার বোধহয় সেকেন্ড থার্ড ইউনিটে গিয়ে কিছু ম্যাথ পাবে। তারপর তোমাদের যে পার্ট বিটা আছে না, প্রজেক্ট হ্যাঁ স্যার। ম্যানেজমেন্টে কিছু ম্যাথ পাবে তোমরা, ওগুলো আমি করাবো। ওকে মেনলি থিওরি বেস, এটাও থিওরি বেস, পরের দিন যেটা নেবো এন্টারপ্রিনারশিপ স্টার্টআপ, ওটাও একদমই থিওরি বেস ওকে স্যার। অ্যাজ পার মানে তোমাদের সিলেবাস। ওকে স্যার। ওই জন্য আমার বোর্ড ওয়ার্ক করার মতো হিউজ কিছু নেই তো, কারণ দেখো এত নোটস তো আমি লিখতে পারবো না এখানে স্ক্রিনে। হ্যাঁ স্যার। আমি ওই জন্যই তোমাদের জন্য একটা হ্যান্ড রিটেন নোটস, মানে যতটুকু দরকার, দেখো বইয়ের পিডিএফ দিয়ে দিয়ে লাভ নেই, একটা ইকোনমিক্সের বই খুললে মাথা খারাপ হয়ে যাবে যে কোনো। হ্যাঁ স্যার। আমি ওই জন্য মানে যতটুকু দরকার একদম সিলেবাস অনুযায়ী পয়েন্ট ডাউন করে করে তোমাদের নোটস বানিয়েছি, কোনো অসুবিধা হবে না, ওটা তোমরা অ্যাপে পাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এবার আমি টপিকে আসি। স্কারসিটি অফ রিসোর্সেস বা রিসোর্সের অভাব। রিসোর্সের scarcity of resources occurs when demand for a natural resources is greater than the available supply, leading to a decline in the stock of available resources. যার মানেটা হচ্ছে যতটুকু ডিমান্ড আছে মার্কেটে, যে কোনো রিসোর্সের যতটুকু ডিমান্ড আছে তার থেকে সাপ্লাইটা কম আছে, তখন কি দেখা যাবে? স্কারসিটি অফ রিসোর্সের। তাহলে এখান থেকে আমরা একটা ছোট্ট সম্পর্ক দেখতেই পারি, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের রিলেশন। এই ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপরই তোমাদের সিলেবাসটা কিন্তু দাঁড়িয়ে আছে। ডিমান্ড যদি তখনই বাড়বে যখন সাপ্লাই কমে যাবে, ওকে? বা সাপ্লাই কমে গেলে ডিমান্ড কিন্তু বাড়বে, এটুকু আমরা বলতেই পারি। এবার দেখো ন্যাচারাল রিসোর্সের স্কারসিটি অভাব কখন হবে? জমি, ন্যাচারাল রিসোর্সেস মানে এখানে আমরা জমির কথাটা বলতেই পারি, ল্যান্ড। এটা তো আমরা এক্সট্রা করে তৈরি ম্যানুফ্যাকচার করতে পারবো না, আমাদের পৃথিবীতে যেটুকু দেওয়া আছে সেটুকুই, বা আমাদের দেশে যেটুকু আছে সেটুকুই, তাই না? একটা এরিয়া, ধরো সবাই যে কোনো মানে উদ্যোগপতি বা যে কোনো শিল্পপতি সে কি চাইবে? আমি এমন একটা জায়গায় আমার প্রোডাকশন হাব খুলবো, বা আমি এমন একটা জায়গায় আমার অফিসটা খুলবো যেখান থেকে আমার কমিউনিকেশনটা খুব ভালো হবে, কাছে বড় রেল স্টেশন আছে। কারণ ধরো যেগুলো মানে কিছু প্রডিউস করে গুডস, তাকে তো সেটা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কোথাও পাঠাতে হবে দেশের বিভিন্ন জায়গায়। তো তার জন্য আমরা এটুকু জানি ইন্ডিয়ান রেলওয়ে একটা বড় ট্রান্সপোর্টের জায়গা, অথবা যেখানে আশেপাশে কোথাও পোর্ট আছে মানে বন্দর, রাইট? অথবা কারোর যদি ফ্লাইটে করে বিদেশে জিনিস পাঠানোর জিনিস থাকে, সেক্ষেত্রে কাছে কাছে এয়ারপোর্ট কোথায় আছে, এইগুলো দেখে সবাই ল্যান্ডটা নিতে চাইবে। এখন ধরো 10টা কোম্পানি এলো, দমদম এয়ারপোর্টের কাছে আমি আমার জমি কিনবো। এখন 10টা কোম্পানির ডিমান্ড হচ্ছে সব মিলিয়ে 300 বিঘা জমি, ওকে? এইটা হচ্ছে ডিমান্ড, বা আমি যদি একার্সে ধরি 300 একার্স হচ্ছে তাদের ডিমান্ড। এখন দেখা যাচ্ছে দমদম এয়ারপোর্টের আশেপাশে কিছু তোমার কমার্শিয়াল জায়গা রয়েছে যেখানে ফ্ল্যাট হয়ে গেছে, যেখানে মানুষজন থাকছে, অলরেডি কিছু ইন্ডাস্ট্রি আছে, সেখানে হয়তো রয়ে আছে যে আর 200 একার্সের বেশি দেওয়া যাবে না।
রাইট? তাহলে সাপ্লাই আছে আমার 200 একর জমি, আমার ডিমান্ড আছে 300 একর জমি। তাহলে এটাকে কি আমরা স্কারসিটি বলতে পারি? हाँ सर। বলতে পারি। আবার ধরো কোথাও একটা হাব হলো, একটা প্রোডাকশন হাব তৈরি হয়েছে, XYZ কোনো একটা জায়গায় তৈরি হয়েছে, সেখানে তার ম্যান পাওয়ার লাগবে সেই প্রোডাকশন হাবে হয়তো 100 জন। তাহলে এই যে 100 জন ম্যান পাওয়ার লাগছে, এখন বলতেই পারে 100 জন ম্যান পাওয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হবে, বেকারের তো শেষ নেই। সেটা ব্যাপার না, ব্যাপারটা স্যার। হচ্ছে কতজন স্কিল, তার তো একটা স্কিল থাকা দরকার। যে আমার, সে হয়তো কোম্পানি খুঁজছে আমার 100টা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা ছেলে লাগবে, তাদের 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে। ওকে, এখন দেখা যাচ্ছে সেরকম ছেলে পাওয়া যাচ্ছে হয়তো 30টা, 30 অ্যাভেলেবেল। তাহলে এটা কি হলো? ম্যান পাওয়ার স্ক্যারসিটি, লেবারের। এইভাবে আমরা এটাও বলতে পারি 3 নম্বর যে পয়েন্টের ক্ষেত্রে, যেটা ছিল আমাদের ক্যাপিটাল। ধরো একজন এন্টারপ্রিনার এসছে, যার মাথায় বুদ্ধি আছে, সে ব্যবসা করবে, তার সে ল্যান্ড রেডি করে ফেলেছে, স্কিল ম্যান পাওয়ার রেডি করে ফেলেছে। কিন্তু ব্যবসায় দুটো পার্ট হয় জানো তো, একজন ব্যবসা করবে ভাবে, অনেক সময় সে নিজের টাকা দিয়েও করতে পারে, অনেক সময় তার নিজের টাকা থাকে না, সেখানে সে ইনভেস্টার্স নেই। এটা আমি এন্টারপ্রিনারশিপে পড়াবো, জাস্ট জানিয়ে রাখছি তোমাদের। ইনভেস্টার্স কি করে, তার যদি বিজনেস প্ল্যানটা ভালো লাগে সে তখন টাকা দেয়। ঠিক আছে, ব্যবসা চালানোর আইডিয়া তোমার, টাকা আমার, ব্যবসা শুরু করো, তার জন্য আমি যেহেতু টাকা ঢালছি, আমার একটা পার্সেন্টেজ, তোমার একটা পার্সেন্টেজ, এইভাবে ব্যবসা চলে। তাহলে একজন এন্টারপ্রিনার এলো, তার কাছে ল্যান্ড রেডি আছে, তার কাছে ম্যান পাওয়ার রেডি আছে, কিন্তু তার কাছে ইনভেস্টার নেই। তাহলে সেটা কিসের স্কারসিটি হবে বলো তো? ক্যাপিটালের। এক্স্যাক্টলি, তার কাছে সেটা তখন ক্যাপিটালের স্কারসিটি হয়ে যাবে। আবার ধরো ল্যান্ড রেডি, ম্যান পাওয়ার রেডি, ইনভেস্টর যে আছে সে টাকা নিয়ে রেডি, কিন্তু তার মাথায় তো বুদ্ধি নেই যে সে কি করে ব্যবসাটা চালাবে। যে ব্যবসাটা চালাবে সেরকম লোক পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে স্কারসিটিটা কিসের? স্যার এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার। এক্স্যাক্টলি, এন্টারপ্রেনাবিলিটি। তাহলে আশা করি স্কারসিটি অফ রিসোর্সেস কি জিনিস এটা বুঝতে আর অসুবিধা নেই। हाँ सर। কারো অসুবিধা আছে? অসুবিধা থাকতেই পারে, আমি না মানে আমার বোঝানোয় কোনো খামতি থাকতে পারে, সেটা বলো, অসুবিধা থাকলে আমার কোনো আপত্তি নেই, আমি আবার বলবো, অন্যরকমভাবে বলার চেষ্টা করবো। ওকে, তো যেহেতু কেউ কিছু বলছো না, আমি ধরে নিয়ে এগোচ্ছি, কারোর অসুবিধা নেই। নেক্সট যে পয়েন্টটায় আমরা আসবো, হোয়াট কজেস দ্য গ্রোয়িং প্রবলেম ইন রিসোর্সেস স্কারসিটি। এই যে রিসোর্সেস স্কারসিটি, এই প্রবলেমটা হয় কেন? ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের জন্য স্যার। এক্স্যাক্টলি। হোয়াই? প্রথমে হচ্ছে দুটো কারণে হতে পারে, সেটা হচ্ছে ডিমান্ড ইনডিউসড। প্রথম যে কারণটা, সেটা হচ্ছে ডিমান্ডের উপর বেস্ট করে। এই যে ডিমান্ড ইনডিউসড, সেটা হচ্ছে হাই মার্কেট ডিমান্ড ফর এ স্কার রিসোর্সেস। কোনো একটা জিনিসের যে ডিমান্ড থাকার কথা ছিল, কোনো একটা জায়গায়, ধরো সরকারের একটা প্ল্যান আছে যে আমার এখানে এতগুলো ইন্ডাস্ট্রি আসবে, আমার 2000 একর ল্যান্ড আছে, ইটস ওকে, হয়ে যাবে। এখন দেখা গেল যে ইন্ডাস্ট্রিগুলো এসছে তারা আরও বেশি ল্যান্ড চাইছে, বা যে পরিমাণ ইন্ডাস্ট্রি আসার কথা ছিল তার থেকে বেশি ইন্ডাস্ট্রি এসেছে।
সেক্ষেত্রে কি হয়েছে, ডিম্যান্ড তো বেড়ে গেছে ল্যান্ডের, তাই না? তাহলে ডিম্যান্ড বেড়ে যাওয়ার জন্য এখানে জমির অভাব হয়ে গেল। আর একটা হচ্ছে সেকেন্ড যেটা সমস্যা, সেটা হচ্ছে সাপ্লাই ইনডিউসড। সাপ্লাই ইনডিউসড মানে আমরা কি বলবো, দ্য সাপ্লাই অফ এ রিসোর্সেস ইজ রানিং আউট ওভার এ টাইম, এক্সট্রাকশন রেটস অফ ইনক্রিজেস। ধরো যতটা জমি মানে যতটা ইন্ডাস্ট্রি আসার কথা ছিল ততটাই এসেছে, তারা যে ল্যান্ড ডিমান্ড করার কথা ছিল ততটুকু ল্যান্ডই তারা ডিমান্ড করেছে, কিন্তু সেই যেটুকু ডিমান্ডিং ছিল সেটা হয়তো সাপ্লাই করা হবে ভাবা হয়েছিল, কিন্তু সাপ্লাই দেওয়া যাচ্ছে না, ওই ল্যান্ডটা অ্যাভেলেবেল নেই। তাহলে এক্ষেত্রে সাপ্লাইয়ের দোষের জন্য, আগেরটা কি ডিমান্ড এত আসার কথা ছিল না, ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ডের জন্য স্কারসিটি হয়ে গেছে। সেকেন্ডে কি, সাপ্লাই নেই, যতটুকু সাপ্লাই দরকার ছিল ততটুকু সাপ্লাইও নেই, সাপ্লাইয়ের জন্য অভাব হয়ে গেল ল্যান্ডের। আর একটা যেটা হতে পারে স্ট্রাকচারাল স্কারসিটি। ডিউ টু মিসম্যানেজমেন্ট, এই স্ট্রাকচারাল স্কারসিটিটা ডিউ টু মিসম্যানেজমেন্ট হতে পারে, ডিউ টু মিসম্যানেজমেন্ট অফ দ্য রিসোর্সেস হুইচ লিডস এ লং টার্ম ডিগ্রেডেশন অফ দ্য রিসোর্সেস। তুমি একটা কথা ভাবো, আমি একটা উদাহরণ দিয়ে টানছি যাতে তোমাদের তিনটে টপিক মানে তিনটে পয়েন্ট বুঝতে সুবিধা হয়। ল্যান্ড আর মানে ইন্ডাস্ট্রি, এইটুকু ল্যান্ড যতটুকু দরকার ততটুকু ল্যান্ড আছে, ইন্ডাস্ট্রি ডিমান্ড যতটুকু করেছে মানে যতটুকু ডিমান্ড করার কথা ছিল ততটাই ডিমান্ড করা হয়েছে। 10টা ইন্ডাস্ট্রি এসছে, 200 একর ডিমান্ড করার কথা তাদের টোটাল সব মিলিয়ে, কারুর 10 একর কারুর 20 একর মিলিয়ে, আর 200 একরই সাপ্লাই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তো এক্ষেত্রে তো স্কারসিটি হওয়ার কথা নয়, যতটা ডিমান্ড ততটা সাপ্লাই থাকলে। কিন্তু হয়ে গেল মিসম্যানেজমেন্ট। মিসম্যানেজমেন্ট কার ক্ষেত্রে হতে পারে, যার ঘাড়ে দায়িত্ব ছিল, সরকার হয়তো কাউকে একটা দায়িত্ব দিয়েছিল যে তুমি এই কোম্পানি কার কি ডিমান্ড আছে সেটা দেখে তাদেরকে এই ল্যান্ডটা ডিস্ট্রিবিউট করো, কিন্তু যাকে মানে যে ম্যানেজ করো ব্যাপারটা সে মিসম্যানেজ করে দিল, সে ঠিকঠাক করে ডিস্ট্রিবিউট করতে পারলো না। যাকে 20 একর দেওয়ার কথা ছিল তাকে 30 একর দিয়ে বসে আছে, যাকে 10 একর দেওয়ার কথা ছিল তাকে 15 একর দিয়ে বসে আছে। এরকম করে কি দেখা গেল, 7টা ইন্ডাস্ট্রি 200 একর ল্যান্ড পেয়ে গেল, যতটা দরকার ছিল তার বেশি পেয়ে গেছে হয়তো। এবার 3টে ইন্ডাস্ট্রি পেলই না, তার দরকার ছিল সে কিছু জিরো, তার হাতে কিছু নেই। তাহলে এই যে ল্যান্ড স্কারসিটিটা হলো, এটা কার দোষে হলো বলো? স্যার মিসম্যানেজমেন্টের জন্য। মিসম্যানেজমেন্ট। তাহলে এই যে মিসম্যানেজমেন্টের জন্য যে স্কারসিটিটা মানে তৈরি হলো, এটাই হচ্ছে স্ট্রাকচারাল স্কারসিটি। এতটুকু বোঝা গেছে? এবার আমি নেক্সট পয়েন্টে ঢুকবো। হুম, হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, তাহলে আমি নেক্সট পেজে যাই। সেটা হচ্ছে এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ওকে, এই এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কি জিনিস, তা এটার একটা
বেশ বড় বড় 4টে পয়েন্ট আছে, আমি 4টে পয়েন্টের নাম বলে তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। এগুলো আমার নোটসে লেখা আছে, তোমরা কিন্তু পড়বে, আমি জিনিসটা বুঝিয়েও দিচ্ছি তোমাদের, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কোনো জিনিসের বা কোনো রিসোর্সেসের যে একটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে সেটা আমরা কি করে বুঝবো? প্রথম যে পয়েন্টটা আসবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে প্রোডাক্টিভ এফিসিয়েন্সি। Producing goods and services at the lowest possible cost. This occurs when an economy operates on its production possibility frontier. Okay. কোনো জিনিস যখন তৈরি হবে সবসময় চেষ্টা করতে হবে আমি কতটা মিনিমাম কস্টে তৈরি করতে পারি। এটা তখনই পসিবল হবে যখন এই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার একটা ইকোনমির মধ্যে ঠিকঠাকভাবে অপারেট হবে। এবার তোমাদের বলে রাখি যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কথাটা বলছি, এটা অনেক বড় একটা টপিক যেটা তোমাদের সিলেবাসে সেভাবে দেয়নি, তো এইটা তোমরা নামটা জেনে রাখো, ডিটেলসে যাওয়ার দরকার নেই। ওকে, তো এই প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট লোয়েস্ট পসিবল কস্ট, কেন আমাকে সব থেকে কম টাকায় মানে প্রোডাকশন করতে হবে? তুমি একটা জিনিস তৈরি করে বাজারে বিক্রি করছো, তুমি বাড়িতে কিছু একটা অ্যাসেম্বল করছো, তুমি একটা হাতের কাজ জানো, কোনো ছোট ইলেকট্রনিক্স গেজেট তুমি তৈরি করে করে বাজারে বিক্রি করছো, তুমি কি চাইবে তোমার প্রোডাকশন কস্ট মানে যখন তৈরি করছো তার খরচটা অনেক বেশি হয়ে যায়? না স্যার। তুমি সবসময় চাইবে কম খরচে যতটা ভালো জিনিস তৈরি করা যায়, কারণ হ্যাঁ না স্যার। হলে বাজারে বাকি যে জিনিস তৈরি হচ্ছে তাদের সাথে তোমাকে পেরে উঠতে হবে। তুমি একটা তাহলে বাড়িতে স্যার ছোট, হ্যাঁ বলো। তাহলে স্যার এই পয়েন্টটার মানে কি মানে কম খরচায় প্রোডাকশন করা? এক্স্যাক্টলি, প্রোডাক্টিভ এফিসিয়েন্সি থাকতে হবে। ধরো প্রোডাকশন সবাই করছে, ধরো একটা এলইডি ল্যাম্প, এলইডি বাল্ব যেটা, হুম, এলইডি বাল্ব 5টা কোম্পানি তৈরি করছে। এবার কারোর প্রোডাকশন কস্ট পড়ছে 20 টাকা প্রতি পিস, কারোর 18 টাকা, কারোর 17 টাকা, কারোর 22 টাকা, একজন তৈরি করছে 35 টাকা প্রতি পিস। সে এমন জিনিস দিচ্ছে বা এমন লোকজনকে স্যালারি দিচ্ছে বা মিসম্যানেজমেন্ট আছে কিছু একটার জন্য তার প্রোডাকশন কস্ট পড়ে যাচ্ছে 35 টাকা প্রতি পিস। এখন দেখা যাচ্ছে জিনিসটা বাজারে বিক্রি হচ্ছে 30 টাকায়, তাহলে এই যারা 17, 18, 20, 22-এ তৈরি করলো সে তো প্রফিটে তুলে নিতে পারবে, তাই না? যে 35 টাকায় স্যার। তৈরি করলো সে কি ওইটা 30 টাকায় বেচতে পারবে? না স্যার, লস হবে। লস হবে। তাহলে ওকে লাভ করতে গেলে সে যদি ভাবে ঠিক আছে 35 টাকায় তৈরি করছে, 45 টাকার নিচে বেচবো না, আমি 50 টাকার নিচে বিক্রি করবো না, দেখা গেল সে তার লাভে 45 টাকায় প্রোডাক্টটা ছেড়ে দিল মার্কেটে, আমার 45 টাকার নিচে আমার এটা হবে না, ওর প্রোডাক্টের বিক্রি হবে। স্যার অ্যাপেলের মার্ক লাগিয়ে দিলে হবে স্যার? সেটা একটা আলাদা টপিক, অবশ্যই সেটা থেকে ও ব্র্যান্ড সরি ভ্যালু স্যার, না, সেটাতে একটা সরি। ব্র্যান্ড ভ্যালু না, না ঠিক আছে, অসুবিধা নেই, অবশ্যই সেটা একটা ব্র্যান্ড ভ্যালু, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি কি মার্কেটে 30 টাকায় অ্যাপেলের এলইডি বাল্ব দেখেছো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে প্রোডাক্টিভ এফিসিয়েন্সি থাকতে হবে। প্রোডাক্টিভ এফিসিয়েন্সি কথাটার মানেই হচ্ছে কম টাকায় বেশি জিনিস এবং ভালো জিনিস তৈরি করো। এই প্রোডাক্টিভ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কয়েকটা ফ্যাক্টর কাজ করে যেগুলো তোমাদের নোটসে লেখা নেই বা লাগবে না, আমি বলে রাখছি তোমাদের। প্রথমত হচ্ছে হিউজ মানে বাল্কে প্রোডাক্ট তৈরি করা। যে কোনো প্রোডাক্ট তুমি যখন 100টা তৈরি করবে তার প্রতি ইউনিট পার পিস করতে যে খরচটা পড়বে, যখন সেই প্রোডাক্টটাই তুমি একসাথে 1000 পিস তৈরি করবে পার পিস ম্যানুফ্যাকচারিং কস্টটা কিন্তু কমে যায়। বুঝতে পেরেছো কেন কমে যায়? কারণ সেক্ষেত্রে তখন যা তুমি তার র মেটেরিয়ালটা কিনছো তার দামটা কম পড়বে। তুমি বাজারে যাবে, দেখবে যে কোনো জিনিস যত বেশি নেবে ব্যবসাদার দাম তত কমায়। তুমি একটা সাবান কিনবে,
দেখবে একটা সাবানের দাম নিচ্ছে গায়ে মাখার সাবান 30 টাকা। ওকে, এত, হ্যাঁ, সব আমি এত টাকা টাকা দিয়ে হিসেব বুঝেছি, যেহেতু অর্থনীতি বিষয়টাই তো টাকা নিয়ে, তো আমাকে টাকা ছাড়া আর উদাহরণ দেওয়ার কোনো জায়গা নেই এখানে, তাই সব কিছু আমি দাম দিয়েই তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো কোনো একটা জিনিসের দাম, তোমার একটা সাবানের দাম 30 টাকা, দেখবে মার্কেটে কোম্পানি ভ্যালু প্যাক ছাড়ে 3টে কিনলে একটা ফ্রি। তাহলে তুমি যখন 1 পিস কিনছো তোমার দাম পড়ছে 30 টাকা, তাহলে তুমি যখন 90 টাকা দিচ্ছ তখন তুমি পেয়ে যাবে 4 পিস, পার পিসের দাম কত পড়ছে? 22 টাকা 50 পয়সা। হচ্ছে তো এটা? তাহলে এটা আমি একটা সাবানের ক্ষেত্রে উদাহরণ দিলাম, এটা ব্যবসার মানে মন্ত্রটা এই জায়গায়, যত লটে জিনিস কিনবে তত তোমার প্রোডাকশান কস্ট কমবে, বা জিনিস তৈরি করলে প্রোডাকশান কস্ট কমবে। এবার নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। ওকে, allocating resources to produce the combination of goods and services most desired by the society. This happens when marginal benefits of a product equals its marginal cost. Allocating resources to produce the combination of good service, তোমাকে এমন রিসোর্সেস, ওই যে র মেটেরিয়াল, তোমাকে সোসাইটির এমন জায়গা থেকে রিসোর্সেস আনতে হবে যেন তোমার মার্জিনাল কস্ট, মানে তোমার কস্টটা কম পড়ে। এক্ষেত্রে আমি যদি, যেহেতু এটা সোসাইটির কথা বলা হচ্ছে এমন, এবং মানে লোকেশনের কথা বলা হচ্ছে, তুমি একটা জায়গায় জমি কিনতে গেলে যেখানে পার একর দাম পড়ছে 50 লক্ষ টাকা, অথচ তার দূরে কিছুটা হয়তো 50 কিলোমিটার দূরে আরও একটা জায়গা আছে, সেখানে ল্যান্ডের দাম হচ্ছে 15 লাখ টাকা পার একর, কথার কথা বলছে একটা উদাহরণের জন্য। সেখানে দেখা যাচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন কস্টটা হয়তো একটু বেশি লাগছে পরে, কিন্তু সেখানে রাস্তা ঠিকঠাক, মানে তুমি ট্রান্সপোর্টেশন কস্টটা তুমি ক্যারি করে নিতে পারবে তোমার প্রোডাক্টের দামের সাথে। তাহলে তোমার ওই যে ইনিশিয়াল কস্ট, তুমি তার 1 একর জমিতে ইন্ডাস্ট্রি করবে না, 50 একর 60 একর 100 একর অবধি লাগতে পারে। তাহলে তখন যখন ওই 50 লাখের একরটা 15 লাখে চলে আসবে, তোমার ওখানে একটা বিশাল পরিমাণ টাকা সেভ হবে, যেই টাকাটা তুমি ব্যবসার অন্য জায়গায় কাজে লাগাতে পারো ওই ব্যবসাতেই। বা এই 50 লাখে একরে জমি কিনতে গেলে তোমার হয়তো ব্যবসাটা দাঁড়াতোই না, কারণ বাকি যে সব টাকা ওই ল্যান্ডের পেছনেই চলে যেত। তাহলে এই যে অ্যালোকেশন, আমি কোন জায়গায় আমার হাবটাকে তৈরি করব যে কোনো ক্ষেত্রে, বা তুমি একটা এমন প্রোডাক্ট আনলে, সেই প্রোডাক্টটা যেখানে তুমি তৈরি করছো তোমার লোকাল মার্কেটে সেটা ডিমান্ডই নেই। এখন যদি কলকাতায় মানে যেসব জায়গাগুলো করো, তুমি এখন রুম হিটারের ব্যবসা শুরু করো, তোমার চলবে? এই যে ঠান্ডা পড়েছে, শীতকালে কেউ রুম হিটার কেনে? কজন কেনে? বোঝা যাচ্ছে আমার কথাটা? আছো না বেরিয়ে গেলে ক্লাস থেকে সবাই? না স্যার, আজই স্যার। আচ্ছা, তাই বলো, উত্তর দিচ্ছ না। স্যার ওকে, রুম হিটারের কথা শুনে লেপে ঢুকলাম। আচ্ছা, ঠিক আছে। তো কিন্তু যদি তুমি কলকাতায় একটা এসির ফ্যাক্টরি, মানে এসির একটা প্রোডাকশন হাব বানাও, বিক্রি হবে? হ্যাঁ স্যার। হুড় হুড় করে বিক্রি হবে, কারণ 9 মাস 10 মাসই তো গরম এখানে এসি চালাতে হয়। তো বিজনেসের ক্ষেত্রে বা ইকোনমির ক্ষেত্রে এই যে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, অ্যালোকেশন করা, কোন রিসোর্সটা আমি কোথায় কাজে লাগাবো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা গেল অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। 3 নম্বরে হচ্ছে ডায়নামিক এফিসিয়েন্সি। স্যার তাহলে আগেরটা যদি শর্ট করে বলি স্যার, তাহলে স্যার কি দাঁড়াবে? অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আমার নোটসটা লেখা আছে, আমি বলে দিচ্ছি একবার ছোট করে তোমাকে একবার মুখে। অ্যালোকেটিং রিসোর্সেস টু প্রডিউস দ্য কম্বিনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস মোস্ট ডিজায়ার্ড বাই সোসাইটি।
ওকে, মানে যেখানে যা প্রয়োজন সেখানে সেটা বানাবো। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ইনভেস্ট করতে হবে, যেখান থেকে যেটা নেওয়া যায় সেখান থেকে সেটা নিতে হবে। ওকে স্যার। বোঝা গেল? এটাই হচ্ছে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। তো অ্যালোকেটিভ, এবার আমরা এই টপিকটা কি পড়ছি, এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, মানে আমি রিসোর্সেসটাকে কত ভালো এফিসিয়েন্টলি ইউটিলাইজ করব, ব্যবহার করব। তো সেখানে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি লাগবে, প্রোডাক্টিভ এফিসিয়েন্সি আমি বলে দিয়েছি। এবার আসছে ডাইনামিক এফিসিয়েন্সি। ডাইনামিক এফিসিয়েন্সিকে যদি আমি এক কথায় বলি, ensuring that resources are utilized not only efficiently in the present but also in ways that promote innovation and long term growth. তুমি এখন এমন একটা জায়গায় ইনভেস্ট করলে যে ইনভেস্টমেন্টটা যে এখনকার জন্য এফিসিয়েন্ট হলো তাই নয়, এ ফিউচারেও তোমাকে একটা ভালো রকম টার্ন ওভার দেবে, লং টার্ম গ্রোথ, 15 বছর 20 বছর পরেও এ তোমাকে একটা মানে হিউজ প্রফিট দেবে। এখানেও যদি আমি আগের উদাহরণগুলো টেনেই বলি, তোমাদের আমি আগের অ্যালোকেটিভ এফিসিয়েন্সিতে একটা ল্যান্ডের ডিস্টেন্সের তোমাদের একটা উদাহরণ দিলাম, মনে আছে তো? তো সেই হ্যাঁ কথাটাই স্যার। যে বলি, ওই যে অ্যালোকেশনের পর তুমি যে ওই 15 লাখ টাকা দিয়ে 50 কিলোমিটার দূরে জমিটা কিনেছিলে, 20 বছর পর দেখা যেতে পারে ওখানকার ওই 15 লাখের জমিটা 1 কোটি টাকা একর হয়ে গেছে, বা তারও বেশি হয়ে গেছে। আবার উল্টোটাও হতে পারে, তুমি হয়তো বেশি টাকা দিয়ে তখন ওই কাছের জমিটা কিনেছিলে, তখন হয়তো তোমার খুব কষ্ট হয়েছিল, তখন হয়তো সেটা তোমার সাস্টেনেবল ছিল না, কিন্তু 20 বছর পরে গিয়ে সেটার ল্যান্ডটার এমন একটা দাম হয়েছে যে তুমি মানে রাজা, মানে ওই ওই জায়গায় কেউ ল্যান্ড টাকা দিলেও পাবে না। এটা তো হয় অনেক জায়গায়, দেখবে টাকা দিলেও বলে না ওইখানে আর জায়গা কি কিনবি রে, ওখানে তো টাকা দিলেও একটা বাড়ি বানানোর মতো জায়গা পাওয়া যায় না, টাকার অ্যামাউন্টের তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এটিকে যে সেটা লং টার্ম প্ল্যান, 15 বছর পর 20 বছর পর কি হতে পারে, এটাও একটা এফিসিয়েন্সি। আবার ধরো একটা বিটেক পাস বা একটা ডিপ্লোমা পাস ছেলেকে হায়ার করেছিল কোনো কোম্পানি, কোম্পানি দেখেছে ছেলেটা ইনিশিয়ালি কিছু জানে না, কোনো এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশার্স ছেলে, কিন্তু তার ইন্টারভিউ নেওয়ার পর বুঝতে পেরেছে ছেলেটাকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় এর মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে যে তোমাকে কোম্পানিকে ফিউচারে একটা ভালো রিটার্ন দিতে পারে তার স্কিল দিয়ে, তার কাজ দিয়ে। তো প্রথম প্রথম দেখা গেল কোম্পানি তাকে 1 বছর 1.5 বছর 2 বছর কাজ শেখাতে গিয়ে তাকে মাইনেও দিতে হয়েছে, তার কাছ থেকে কোনো টার্ন ওভার পায়নি, মানে সে কোম্পানিকে কিছু রিটার্ন করতে পারেনি। কিন্তু 1.5 বছর বা 2 বছর কোম্পানি তার পিছনে ইনভেস্ট করতে, কোম্পানি তো একটা ইনভেস্টমেন্ট একটা ফ্রেশার্স ছেলেকে তৈরি করা মানে, মানে এখানে তোমার ওই ম্যান পাওয়ার বা লেবারের যে কনসেপ্ট 3 নম্বর ওই 2 নম্বরে যেটা ছিল ওটা চলে আসছে। এবার 1.5 বছর বা 2 বছর পর সেই ছেলেটা যখন রেডি হয়ে গেছে, সে যখন কাজ শিখে গেছে, সে কোম্পানিকে ভালো সার্ভিস দিচ্ছে আরও 7 বছর 8 বছর ধরে, যদি লং টার্মে সে কোম্পানিতে কাজ করে। দেখা যাচ্ছে তখন আর ওই রকম ছেলে পাওয়া যাচ্ছে না মার্কেটে, যে ছেলেটা এরকম একটা স্কিলে রেডি হয়ে আছে। তাহলে কোম্পানি ইনিশিয়ালি ওর পেছনে ইনভেস্ট করেছিল, তখন হয়তো কোম্পানির মনে হয়েছিল একটু লসে যাচ্ছে, একটু মাইনেটা বেকার যাচ্ছে, কিন্তু লং টার্মে গিয়ে ও কোম্পানিকে গ্রোথ দিচ্ছে। এটা ওই ডাইনামিক এফিসিয়েন্সির আন্ডারে আসে। ওকে, 4 নম্বরে একটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাস্টেনেবিলিটি। ওকে, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাস্টেনেবিলিটি কি? ইউজিং রিসোর্সেস ইন ওয়েজ দ্যাট ডু নট কম্প্রোমাইজ দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেওয়ার নিড, টেকিং ইন্টু অ্যাকাউন্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্টস। ধরো কোথাও ল্যান্ড আছে, খুব ভালো পজিশন,
সেখানে অনেক জঙ্গল আছে, বড় গাছ আছে, সমস্ত গাছ কেটে ফেললো। সেখানে ইন্ডাস্ট্রি করার জন্য প্রচুর গাছ কেটে ফেলা হলো, দিয়ে সেখানে ইন্ডাস্ট্রি বানিয়ে দেওয়া হলো। ইনিশিয়ালি সেটা খুব প্রফিট দিচ্ছে, ইন্ডাস্ট্রিটা খুব প্রফিটেবল। সেটা ধরো ইন্ডাস্ট্রি ভালো চলছে, কোম্পানি ভালো চলছে, কোম্পানি সরকারকে ট্যাক্স দিচ্ছে, তো সরকারেরও ভালো, অনেক টাকা ট্যাক্স পাচ্ছে। কিন্তু ভাবো যে এত গাছ কেটে ফেলা হলো, তার পরিবেশের ওপর কি এফেক্ট পড়লো? পড়লো তো একটা পরিবেশের ওপর এফেক্ট। হ্যাঁ স্যার। তো আমার এখানে ল্যান্ড রিসোর্স ছিল, আমি ইউটিলাইজ করে ফেললাম। আমি একবারও দেখলাম না এই রিসোর্সটার ওপর আমার এত গাছ আছে, যেটাকে আমি কেটে ফেললে আমার 10 বছর পরে আমার নেচারের ওপর কি এফেক্ট করতে পারে। তাহলে এটা এনভায়রনমেন্টাল, মানে আমাদের প্রকৃতির জন্য এবং সোশ্যাল, সামাজিকভাবে তো সেটা ভালো হলো না। এই তো দেখতে পাচ্ছ, গাছ মানে না থাকার জন্য বিশ্ব উষ্ণায়ন, গরমে টেকা যায় না, যখন বৃষ্টি হয় তখন বন্যা হয়ে যায়। তাহলে তো স্যার এটা একটা, এই হ্যাঁ বলো। স্যার, তাহলে এই পয়েন্টটা স্যার মানে কি অ্যাকচুয়াল, মানে শর্ট ভাবে বলতে গেলে? একদম শর্টভাবে বলতে গেলে, তুমি তোমার রিসোর্সেস ইউটিলাইজ করো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এটা যেন 10 বছর পরে গিয়ে আমার আমার যারা ফিউচার জেনারেশন, মানে পরবর্তী প্রজন্ম, ধরো যারা করেছিল তাদের তখন অলরেডি মিডিল এজ ছিল, 10 বছর 15 বছর পর মারা গেল, তার কি গেল এলো? 15 বছর পর তার ছেলে, মানে তার ছেলের ছেলে, তারা যারা রইলো, তারা তো এবার প্রকৃতির নানা সমস্যায় কষ্ট পাচ্ছে। এমন কোনো কাজ করবো না হয়তো আমার এখন প্রফিট দিয়ে দিল, সেই সময় এই ইন্ডাস্ট্রি প্রচুর টাকা দিয়েছে, পরে তো একটা বিশাল ক্ষতি হয়ে গেল। একে যদি এক লাইনে লিখতে হয়, যদি লেখো, তাহলে বলবো ইউজিং রিসোর্সেস ইন ওয়েজ দ্যাট ডু নট কম্প্রোমাইজ দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার নিড, টেকিং ইন্টু অ্যাকাউন্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্টস। স্যার, স্যার এটা ছাড়া তো আমরা লাভ করতে পারবো না তো। কোনটা ছাড়া? মানে মানে গাছ কেটে ফেলা ছাড়া? নষ্ট করে, মানে গাছ কেটে ফেলা বা এনভায়রনমেন্ট নষ্ট না, না করে এটা তো। এখন দেখো, যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকে, এরকম বহু ল্যান্ড পড়ে থাকে যেগুলোতে হয়তো এরকম গাছের কোনো জায়গা নেই। এই যেটা হয়, এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল সাস্টেনেবিলিটিটা কখন চিন্তার বিষয় হয়? যখন ওই মিসম্যানেজমেন্ট হয়, মানে যে জমিটা দিয়েছিল তার, মানে সে ভাবনা চিন্তা করেনি যে এটা দিলে, এত গাছ কেটে ফেলা হলে কি হতে পারে। তাহলে কি হচ্ছে না, মিসম্যানেজমেন্টের জন্য হচ্ছে, তো বাস্তবে তো প্রচুর হয়, প্রচুর জায়গায় প্রচুর গাছ কেটে ইন্ডাস্ট্রি হয়, রাইট? তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি এমন কোনো কাজ করব না এখনকার প্রফিটের জন্য যেটা ফিউচার এফেক্ট করতে পারে। আরেকটা কোনো উদাহরণ তোমরা দিতে পারো যেটা এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল সাস্টেনেবিলিটি হতে, মানে ক্ষতি করতে পারে? এখন হয়তো প্রফিটেবল হচ্ছে, পরে হয়তো সেটা ভালো হলো না নেক্সট জেনারেশনের জন্য। আরেকটা বলবো, বলুন ধরো স্যার। এমন কোন, হ্যাঁ ধরো এমন কোনো ইন্ডাস্ট্রি করা হয়েছে যেখানে ম্যানুফ্যাকচারিং এর সময় এমন কোনো গ্যাস, মানে সেখান থেকে আউটলেট হয় বা বেরোয়, সেটা মানে নেচারের জন্য ভীষণ ক্ষতিকর, কোনো বিষাক্ত গ্যাস হতে পারে। তো হয়তো হ্যাঁ স্যার, এরকম হ্যাঁ, হয়তো এরকম হতো যে ওই পার্টিকুলার, আমরা নেচারের কথা হবে, ওই সময় ওই ইন্ডাস্ট্রিটা না করতে পারতাম, বা ওটার একটা অল্টারনেটিভ কিছু ভাবা যেত যেখানে গ্যাসটা না বেরোতে পারে, কিছু আরও বেশি ইনভেস্ট করে, সেটাকে অন্য কোনো প্রসেসিং করে। কিন্তু সে সময় সেটা করা হয়নি। এটাও তো একটা এনভায়রনমেন্টালের এবং সোশ্যাল সাস্টেনেবিলিটির এক্সাম্পল হয়ে যেতে পারে। বোঝা গেল? তো আজকে এতটাই। হুম, কেউ কিছু বলবে আর? স্যার বলছিলাম স্যার, নোটস গুলো কি আপনি বেরিয়ে গেলেন কেউ? না, বলছি না, নোটস আমি গুলো কি বেরোইনি আপনি এখন। দেবেন নাকি না পরীক্ষার 1-2 দিন আগে সামথিং? না না না, দেখো আমি যেহেতু এত থিওরি তোমাদের এখন লেখাতে পারছি না, হ্যাঁ স্যার। তো আমি প্রতিদিনের নোটস প্রতিদিন দিয়ে দেবো। কারণ আমি যে তোমাদের পড়াচ্ছি, তুমি পরের দিন পড়বে কি করে? এবার জাস্ট এই যে আমি তোমাকে পুরো স্যার ব্যাপারটা আপনি গল্প, পড়ালে কি
হ্যাঁ বলো, তোমার আপনি কথাটা বলুন। কেটে যাচ্ছে, বলো। না না, আপনি বলুন, আপনি বলুন, আমি শুনছি। হ্যাঁ, কারণ দেখো, কারণ আমি যে গল্পের মতো করে জিনিসটা বুঝিয়ে দিলাম, আশা করি ভোলার কথা না। কিন্তু এই যে টার্মগুলো আমি লিখে লিখে দিলাম, সেটা ডিটেলসটা তোমাকে আবার বাড়িতে পড়তে হবে। এবার আমি যখন যদি এখন পুরো নোটসটাকে জমিয়ে রেখে তোমার এক্সামের আগে দিই, তুমি ভুলে যাবে, মনে রাখতে পারো না যে কোন জায়গাটা কি বলা হয়েছিল। আমি আজকে যে কটা পয়েন্ট পড়ে দিলাম, আমি আজকে নোটসটা আজকে আজকে আমি রাত্রে এই ডিনার ফিনার করে, রাতে দেরি হলেও আমি আপলোড করে দেবো, তোমরা সকালে দেখতে পাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। বোঝা গেল? আচ্ছা, আর কোনো কারোর হ্যাঁ। প্রশ্ন যে কোনো ব্যাপারে, ক্লাস রিলেটেড, নোটস রিলেটেড, কিছু পড়ানোর বোঝানো রিলেটেড? হ্যাঁ জানি আমার লেখাটা খুব খারাপ হয়েছে, কারণ আমি পেন ট্যাব ধরেই ফার্স্ট টাইম পড়াচ্ছি, এমনি পড়িয়েছি, পেন ট্যাব ছাড়া পড়িয়েছি। না 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 স্যার, ওখানে ওরমই হয় স্যার, সবারই হয়। হ্যাঁ, ম্যামও অ্যাটলিস্ট পড়াতেন, একটু। ম্যামের ওরমই হতো নিজেদের। হ্যাঁ হ্যাঁ, অগ্নিম মিশ্র, হ্যাঁ স্যার বলুন। বলো কেমন লাগলো ক্লাস? কিছু তোমার বলার আছে? হ্যাঁ স্যার ভালো লাগলো। না স্যার, ওকে ওকে। ভালো লাগলো স্যার। আকাশ অধিকারী। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে